আসসালামু আলাইকুম। আমি অষ্টাদশী আপনাদের সামনে উপস্থাপন করছি নীলচুর উপন্যাসের পর্ব ৭। ঘড়িতে ৯টা বাজে। আকাশটা ঘন মেঘে ঢাকা। রাতের শেষ প্রহরে হুট করেই শুরু হয়েছে বৃষ্টি। আকাশ পাতাল অন্ধকার করা বৃষ্টি। শাহবাগের রাস্তায় হাঁটু সমান পানি। সেই বৃষ্টি আর পানিকে উপেক্ষা করে ভার্সিটিতে ছুটে এসেছে ডিপার্টমেন্টের ছেলেপুলে। 4 দিন বাদে সেমিস্টার ফাইনাল পরীক্ষা। লাইব্রেরিতে বই আর নোটের বহর। মৃদু গুঞ্জন তুলে পড়াশোনায় ব্যস্ত সবাই। করিডোর অথবা সিঁড়িতেও বসেছে গম্ভীর ডিসকাশন। ফাঁকা ক্লাসরুমেও 4-5 জনের গ্রুপ করে নিরন্তর ছুটে চলেছে গ্রুপ স্টাডি। শুধুমাত্র নম্রতাদের মধ্যে কোনো তাগিদ দেখা যাচ্ছে না। ক্যান্টিনে চিরপরিচিত টেবিলটা ঘিরে অলস বসে আছে তারা। একের পর এক চায়ের কাপ খালি হচ্ছে, কিন্তু বিষণ্ণতা যাচ্ছে না। টেবিলে পড়ে থাকা খোলা বইটির দিকে মনের ভুলেও তাকাতে ইচ্ছা করছে না। ছোঁয়া বার কয়েক বইয়ের পাতা উল্টে পাল্টে পড়ার চেষ্টা করছে, কিন্তু পারেনি। বন্ধুদের থমথমে আড্ডায় বসে থেকে পড়ায় মনোযোগী হওয়া যায় না। চিরপরিচিত 6 বন্ধুর আড্ডায় অন্তু অনুপস্থিত। 2-3 দিন যাবৎ বন্ধুদের সাথে কোনোরূপ যোগাযোগ করছে না, ফোন তুলছে না, ভার্সিটিতেও দেখা যাচ্ছে না। 4 দিন বাদে পরীক্ষা, অথচ অন্তু সেমিস্টার ফি পরিশোধ করেনি, নোট জোগাড় করেনি। বন্ধুরা ব্যাক পকেট ঝেড়ে হাত খরচের বাড়তি টাকা জড়ো করে অন্তু সেমিস্টার ফি সামলে নিলেও পরীক্ষায় বসার জন্য আপাতত তাকে চায়। পরীক্ষার ইতিহাসে সেমিস্টার ফি দিয়ে পাস মার্ক পেয়ে যাওয়া ঘটনা বিরল। সুতরাং সেমিস্টার লস করতে না চাইলে অন্তুর পরীক্ষা দেওয়াটা চাই। কিন্তু অন্তুর কোনো হদিস নেই। নোট কালেক্ট বা পরীক্ষার কোনো চিন্তাই তার নেই। নাদিম ফুস করে নিঃশ্বাস ছেড়ে চায়ের কাপে চুমুক দিল। এক চুমুকে কাপের বাকিটুকু শেষ করে অন্তুর নাম্বারে ডায়াল করলো। ফোন রিসিভ হবে না, এই মানসিকতা নিয়ে ফোনটা লাউডে দিয়ে চুপচাপ বসে রইল। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে প্রথমবারেই ফোন রিসিভ করলো অন্তু। বল। অন্তুর স্বাভাবিক কণ্ঠস্বরে থমকে গেল নাদিম। কয়েক সেকেন্ড সময় নিয়ে ধমকে উঠে বলল, বল মানে? কই তুই? 4 দিন পর পরীক্ষা, জানিস না সেমিস্টার ফি কি তোর শ্বশুর দিবে? অন্তু আগের মতো স্বাভাবিক কণ্ঠে বলল, আমি পরীক্ষা দেব না। অন্তুর কথাটা যেন বিশ্বাস করতে পারল না নাদিম। চোখ দুটো ছোট ছোট করে ফোনের দিকে তাকালো। সন্দিহান কণ্ঠে প্রশ্ন ছুড়ল, মানে? আমি পরীক্ষাটা দিচ্ছি না। অন্তুর এই দায়সারা কথা বিন্দুমাত্র সহ্য হচ্ছে না তার। দাঁতে দাঁত চেপে ধমকে উঠল, পরীক্ষা দিচ্ছি না মানে কি? মামার বাড়ির আবদার পাইছিস? ঢং শুরু করছিস, খাপ ব্যাগ আর লাল করে ফেলবে। অন্তু শান্ত কিন্তু শক্ত কণ্ঠে বলল, আমার পরীক্ষা আমি দেবো কি দেবো না নিতান্তই আমার ব্যাপার, তাতে তোর কি? নাদিম এবার জ্বলে উঠল, রাগে লাল টুকটুকে হয়ে গেল তার সামনে। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে ফোনটা নিজের হাতে তুলে নিল রঞ্জন। নাদিমকে হাতের ইশারায় চুপ থাকতে বলে ঠান্ডা গলা বলল, কই আছিস করতে? আছি ভার্সিটিতেই। কোন দিকে? চারটিটায়। রঞ্জন এবার অবাক হয়ে বলল, এই বুঝিতে এখন নেই। রঞ্জন বাড়তি কোনো প্রশ্ন না করে কল কাটল। চোখ খুলে বন্ধুদের দিকে তাকাতেই সবার বুক ঘুরে বেরিয়ে এলো 2 শ্বাস। অর্ধেক খাওয়া পাড়েতে কফি চাষের দিকে হাঁটা দিল তারা। হীরা কিছুক্ষণ ইতস্তত করে বলল, তোরা যা, আমি এখানেই থাকি। নাদিম তেড়ে এসে বলল, ঢং দেখায়? তবু এসব বাংলা ঢং দেখার টাইম আমাকে নয়, বিরক্ত হয়ে যাচ্ছে। যাক, ব্যাংকারকে বিয়ে করবি কর, বন্ধুর সাথে আগলার ঢং দেখানোর মানে কি? নাদিমের কথায় মুখটা ছোট হয়ে এলো নীরার। অসহায় চোখে তাকিয়ে থাকে, মাথা নোয়ালো। রঞ্জন দীর্ঘশ্বাস ফেলে শান্ত কণ্ঠে বলল, তোরা কি এখন নিজেদের মধ্যে ঝামেলা ক্রিয়েট করতে চাইছিস? অযথা তর্কাতর্কি করার মানে কি? নীরু, তুইও চল। অন্তু তো আমাদের একার নয়, তোরও ভালো বন্ধু, তাই না? ওর খারাপ সময় আমাদের সাথে তোরও উচিত ওর পাশে দাঁড়ানো। ওকে একটু বোঝা, হয়তো ও তোর কথা শুনবে। নীরা আবারও অসহায় দৃষ্টিতে তাকালো। নম্রতা চোখের ইশারায় আশ্বস্ত করে বলল, রঞ্জন হয়তো ঠিকই বলেছে নীরু, অন্তুর উচিত সত্যটা একসেপ্ট করে নেওয়া। নীরা মুখ ভার করে বসে রইল। অন্তু তার বন্ধু, ভীষণ পরিচিত। এই ভীষণ পরিচিত মানুষটিকেও হঠাৎ হঠাৎ চিনতে পারে না নীরা। কেমন যেন ভয় হয়, চোখের দিকে তাকালে আত্মা কাঁপে। তার এই অনুভূতি কি করে বুঝাবে সে? স্ট্যাচু পার্কে শ্যাম বাঁধানো একটি বেঞ্চে বসে আছে অন্তু।
গায়ে জবজবে ভেজা শার্ট, সবসময় খাড়া করা গুছিয়ে রাখা চুলগুলো এলোমেলো হয়ে চোখের উপর এসে পড়েছে। চুল দিয়ে টপটপে পানি ঝরছে। রঞ্জন ধীর পায়ে অন্তুর পাশে গিয়ে দাঁড়ালো। বন্ধুদের উপস্থিতি ঠিক ধরতে পারল না অন্তু। আগের মতোই চুপচাপ ভাবলেশহীন বসে রইল। নম্রতা কাঁধে হালকা স্পর্শ করতেই চমকে উঠল অন্তু। মুখ তুলে পাশে তাকালো। চোখের উপর এসে পড়ল চুলগুলো। হাত দিয়ে সরিয়ে চমৎকার হাসলো অন্তু। টকটকে লাল চোখের সাথে হাসিটা বড্ড বেমানান লাগলো নম্রতার। নাদিম ফুঁসে উঠে বলল, নিজেকে কি মনে করিস তুই? তোর পরীক্ষা তুই দিবি কি দিবি না এটা নিতান্তই তোর ব্যাপার। তোর উপর আমাদের কোনো অধিকার নাই। ভালো বলেছিস, থ্যাংক ইউ। রঞ্জনার ছোঁয়া নাদিমকে থামানোর চেষ্টা করলো। ছোঁয়া নাদিমের বাহুতে হাত রাখতে এক ঝটকায় হাত ছাড়িয়ে জায়গাটা থেকে সরে গেল নাদিম। কয়েক সেকেন্ড নাদিমের যাওয়ার দিকে তাকিয়ে থেকে গাল ফুলিয়ে শ্বাস নিল রঞ্জন। চোখ ফিরিয়ে অন্তুর দিকে তাকালো। কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, হঠাৎ পরীক্ষা দিবি না কেন? শুধু শুধু এক সেমিস্টার লস দেওয়ার কোনো মানে হয়? তোর ক্যারিয়ার কথাটা তো আপাতত চিন্তা কর। কোনো সমস্যা থাকলে বল আমাদের, হয়েছেটা কি? অন্তু নিরুত্তর বসে রইল। নম্রতা অধৈর্য কণ্ঠে বলল, আঙ্কেলের কথাটা একবার ভাব। তুই পরীক্ষা দিচ্ছিস না, এই খবরটা ওনার উপর কেমন এফেক্ট ফেলবে? উনি কষ্ট পাবেন। অন্তু এবারে কিছু বলল না। বেশ কিছুক্ষণ চুপ থাকার পর খুব স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, আমি ঠিক আছি, কোনো সমস্যা নেই। পরীক্ষা দিতে ইচ্ছে করছে না, তাই দেব না। কে কষ্ট পাচ্ছে আর কে পাবে না তার দায়ভার আমার নয়। নম্রতা রঞ্জন একে অপরের দিকে তাকালো। সুপ্ত দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালো। নীরা আর ছোঁয়া খানিকটা দূরে দাঁড়িয়েছিল। নম্রতা নীরার হাত টেনে কিছুটা সরে দাঁড়িয়ে ফিসফিস করে বলল, তুই একটু চেষ্টা কর না রে নীরু। নীরা বিপন্ন কণ্ঠে বলল, আমার কথা কেন শুনবে ও? শুনবেই, এমন কোনো নিশ্চয়তা তো আমরা দিচ্ছি না, তবে শুনতে পারে। চেষ্টা করতে তো দোষ নেই। রঞ্জনার ছোঁয়া সাই জানালো। নীরা কিছুক্ষণ অসহায় দৃষ্টিতে তাকিয়ে থেকে রাজি হলো। নম্রতাদের রেখে দুরু দুরু বুকে অন্তুর দিকে এগোলো। আধভেজা বাঁধানো বেঞ্চিটাতে বসে সরাসরি অন্তুর দিকে তাকালো। অন্তুর দৃষ্টি কঠিন, স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে সামনে জমে থাকা কাদা পানির দিকে। অন্তু অন্তু উত্তর দিল না। নীরা বেশ খানিকটা দূরত্ব রেখেই বসেছিল। সেই দূরত্ব বহাল রেখেই মাথা নিচু করে বসে রইল। বেশ কিছুক্ষণ পর নীরবতা কাটিয়ে নিজে থেকেই বলে উঠল অন্তু, কি চাই? নীরা চোখ তুলে তাকালো। কি চাই মানে? তোর সাথে কি আমার চাওয়া পাওয়ার সম্পর্ক? অন্তু দুর্বোধ্য হাসলো। নীরা অভিমানী কণ্ঠে বলল, নম্রতা বা ছোঁয়ার সাথে তো এমন রূঢ় ব্যবহার করিস না তুই, তাহলে আমার সাথেই কেন? রূঢ় ব্যবহার করলাম নাকি? করিসনি। গত 4-5 দিনে সবার ফোন তুললেও আমার ফোন একটা বারের জন্য তুলিসনি কেন? নীরার কথার উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করলো অন্তু, প্রেম কেমন চলছে তোর? নীরা বিস্ময় নিয়ে তাকালো। বড় বড় চোখ দুটিতে এক গাদা প্রশ্ন নিয়ে বলল, মানে? ওই ব্যাংকারের কথা বলছিলাম, সেদিন শাহবাগ পার্কে পাশাপাশি হাঁটছিস দেখলাম, দারুণ মানিয়েছে তোদের। কথাটা বলে হাসলো অন্তু। সেই হাসিতে ভেতরটা কেঁপে উঠল নীরার। কি মায়াময় হাসি! এই হাসিটার জন্য নীরার মরণশয়ী। কিন্তু বাস্তবতা ভিন্ন। নীরা 8-10টা মেয়ের মতো পাগলামো করতে পারে না। কাউকে ভালোবেসে প্রচণ্ড সুখে মরে যাওয়ার ইচ্ছা পোষণ করতে পারে না। তার যা অনেক দায়িত্ব, পরিবারের প্রতি, মায়ের প্রতি, সমাজের প্রতি। দায়িত্বের বহরেই যে সাজানো তার জীবন। অন্তুর দিকে আটকে থাকা দৃষ্টিটা সরিয়ে নিল নীরা। ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, পরীক্ষা কেন দিচ্ছিস না অন্তু? আমার ইচ্ছে। সবার কাছে আমায় দোষী বানিয়ে দিস না প্লিজ। অন্তু হেসে ফেলে বলল, তুই কেন দোষী হবি? নীরা মুখ ফিরিয়ে অন্তুর দিকে তাকালো। ভারী মায়াময় কণ্ঠে বলল, ভালোবাসার থেকেও বড় বন্ধন, বড় প্রাপ্তি হলো বন্ধুত্ব। আমাকে এভাবে অবহেলা করিস না, বন্ধু হিসেবে থাকতে দে। অন্তু উত্তর দিল না। নীরা হঠাৎই অন্তুর হাতের উপর হাত রেখে বলল, পরীক্ষাটা দে প্লিজ, নয়তো আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। অন্তু সাবলীল জবাব, আমার পরীক্ষা না দেওয়ার সাথে তোর নিজেকে ক্ষমা করতে পারা বা না পারার সম্পর্ক কি? আর যদি আদৌ কোনো সম্পর্ক থেকে থাকে, তাহলে আমি চাইবো তুই সারা জীবন অপরাধী থাক। এক জীবনে এত শান্তি, এত ক্ষমা তোর ভাগ্যে জুটবে কেন? নীরা ফ্যালফ্যাল দৃষ্টিতে চেয়ে রইল। অন্তু উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, আমার তাড়া আছে, মিরপুর যেতে হবে, আসছি।
নীরা ব্যস্ত হয়ে বলল, হঠাৎ মিরপুর কেন? এই ভেজা জামা কাপড়ে অত দূর যাবি? জ্বরে পড়বি তো। অন্তু এবার নীরার চোখের দিকে তাকালো। সেই সম্মোহনী দৃষ্টিতে শরীরটা কেমন বিবশ হয়ে গেল নীরার। হাত পায়ে ছড়িয়ে পড়ল মৃদু শিহরণ। কয়েক সেকেন্ড গভীর চোখে তাকিয়ে থেকে শক্ত কণ্ঠে উত্তর দিল অন্তু, আমাকে নিয়ে ফালতু কনসার্ন দেখানোর দুঃসাহস দ্বিতীয়বার করবি না নীরা। তুই কাকে বিয়ে করছিস, কতদিনের জন্য হানিমুনে যাচ্ছিস, কয় বাচ্চার মা হচ্ছিস, তা যেমন আমার ভাবনার বিষয় নয়, ঠিক তেমনই আমি সম্পর্কিত কোনো কিছুই তোর ভাবনার বিষয় হতে পারে না। কথাগুলো বলে এক মুহূর্ত দাঁড়ালো না অন্তু। অন্তু যাওয়ার পথে তাকিয়ে থাকতে থাকতেই চোখ ভরে জল এলো নীরার। চোখের পলক ফেলতেই ফোঁটা ফোঁটা বৃষ্টিতে ছেয়ে গেল নরম গাল। পড়ার টেবিলের পাশে ছোট্ট টেবিলটাতে 3-4 পদের খাবার সাজানো, ঝকঝকে কাঁচের গ্লাসে খাবার পানি, চায়ের কেতলি আর কাপটাও পরিষ্কার থপথপে। মধ্যবিত্ত পরিবারের যে কাপ পিরিচগুলো যক্ষের ধনের মতো আগলে রাখা হয়, সেগুলো থেকেও চমৎকার তার ডিজাইন। নাদিম খাবারগুলোর দিকে একদৃষ্টে তাকিয়ে আছে। কিছুক্ষণ আগে অল্প বয়সে এক তরুণী সাজিয়ে গুছিয়ে রেখে গিয়েছে এই বিলাসবহুল খাবারের ট্রে। তরুণী যাওয়ার আগে নাদিম তাকে মৌসির কথা জিজ্ঞেস করেছিল। সে বলেছে ছোট আফা 5 মিনিটের মধ্যে আসছে। এরপর আধা ঘন্টা কেটে গিয়েছে। মৌসির 5 মিনিট আদৌ শেষ হয়েছে নাকি আরও ঘন্টাখানেক চলবে বুঝতে পারছে না নাদিম। মাথার ভেতর থিতিয়ে রাখা রাগটা কেমন ঝিমঝিম করছে। সামনে রাখা খাবার ট্রেটা ছুঁড়ে ফেলতে ইচ্ছে করছে। মৌসির গালে দুটো শক্ত চর বসিয়ে দিয়ে হলে ফিরতে ইচ্ছে করছে, কিন্তু নাদিম তেমন কিছুই করল না। চুপচাপ মাথা নিচু করে বসে আছে। অন্তুর কথায় মন খারাপ হয়েছে তার। সে মন খারাপের রেশ ধরে রাগটা বেশ আয়োজন করেই ধরা দিচ্ছে মাথায়। দরজার কাছে খুট করে শব্দ হওয়ায় চোখ তুলে তাকালো নাদিম। মৌসি এসেছে। গায়ে জলপাই রাঙা শাড়ি, চোখ ভর্তি কাজল, ঠোঁটে টুকটুকে লাল লিপস্টিক আর হাতে ভর্তি জলপাই রাঙা চুড়ি। চুলগুলো একটু অন্যরকম করে খোপা বাঁধা। সদ্য কিশোরী মেয়েটির দেহ জুড়ে প্রথম যৌবনের ঢেউ। মৌসির এমন সাজে ব্রু কুচকে তাকালো নাদিম। মৌসি ঠোঁট ভর্তি হাসি নিয়ে নাদিমের সামনে গিয়ে বসলো। নাদিম কিছু বলার আগেই কপালে পড়ে থাকা চুলগুলো কানের পেছনে গুজে দিয়ে অনেকটা স্বীকারোক্তির মতো করে বলল, আজ আমার জন্মদিন। জন্মদিনে আমি শাড়ি পরি। আমাকে সুন্দর দেখাচ্ছে স্যার? নাদিম ছোট্ট করে উত্তর দিল, হ্যাঁ সুন্দর দেখাচ্ছে। মৌসি উৎসাহ নিয়ে বলল, আমি আজকে রান্নার দারুণ কিছু প্রিপারেশন তৈরি করেছি। ইতালি বিখ্যাত নেপোলিতান পিৎজাও বানিয়েছি। আপনি কি একটু টেস্ট করবেন? কথাটা বলে বড় বড় মায়াবী চোখ মেলে নাদিমের দিকে তাকালো মৌসি। নাদিম মৌসির দিকেই তাকিয়ে আছে, তীক্ষ্ণ তার দৃষ্টি। মৌসিকে আগাগোড়া নিরীক্ষণ করে নাদিমের হঠাৎই মনে হলো মেয়েটা অতিশয় রূপবতী। এই রূপবতী মেয়ের ইচ্ছে পূরণ করতে নেপোলিতান পিৎজা নামক খাবারটা চট করে টেস্ট করা নেওয়া উচিত। টেস্ট করা শেষে মুগ্ধ গলায় বলা উচিত, অসাধারণ। পিৎজার মতো খাবারও যে এতটা সুস্বাদু হতে পারে তা আমি ভাবতেই পারিনি। একদম মুখে লেগে থাকার মতো স্বাদ। কিন্তু নাদিম এমন কিছুই বলল না। তার কাছে উচিত কাজগুলো কখনোই উচিত বলে মনে হয় না। তার কাছে উচিত কাজ মানেই দুনিয়ার বিরক্তিকর কাজ। নাদিম বেশ গম্ভীর এবং স্পষ্ট কণ্ঠে বলল, নেপোলিতান নামক কোনো পিৎজা খাওয়ার জন্য আমাকে আসতে বলা হয়নি মৌসি। আমি পড়াতে এসেছি। পড়ানো শেষ হলে চলে যাব। তুমি অলরেডি আধা ঘন্টা লেট। চট জলদি বই বের করো ফার্স্ট। মৌসি তার টলমলের চোখ দুটো লুকাতে তাড়াহুড়ো করে মাথা নিচু করলো। ডান হাতে থাকা চুড়িগুলো নিয়ে খেলতে খেলতে বলল, আজ পড়বো না। জন্মদিনের দিন পড়তে হয় না। জন্মদিনে আনন্দ করতে হয়, এটাই নিয়ম, জন্মদিনের নিয়ম। নাদিম বিরক্ত নিয়ে তাকালো। যথাসম্ভব শান্ত কণ্ঠে বলল, তাহলে আমায় ফোন করে মানা করলে না কেন? আপনাকে নেপোলিতান পিৎজা আর চিকেন মোয়াম্বা খাওয়াবো বলে। বাবা বাড়ি নেই, আস্তে আস্তে রাত। আপনি কি আমার সাথে আমার জন্মদিনটা সেলিব্রেট করবেন স্যার? নাদিম উঠে দাঁড়ালো। সামনে বসে থাকা অসম্ভব রূপবতী মেয়েটার টলমলের চোখ দুটো উপেক্ষা করে বেশ স্বাভাবিক কণ্ঠে বলল, শুভ জন্মদিন মৌসি। জন্মদিনের দিন আনন্দ করতে হয়। তুমি আনন্দ করো, আমি কাল এসে তোমাকে পড়িয়ে যাব। শার্প অ্যাট 12। শাহবাগ গ্রন্থাগারের সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে আছে নম্রতা।
আজ প্রায় 2 সপ্তাহ পর গ্রন্থাগারে পা রাখতে চলেছে সে। ভার্সিটিতে অন্তুকে নিয়ে ঝামেলাটা হয়ে যাওয়ার পর সবার মনে বেশ বিক্ষিপ্ত, বিশেষ করে নীরার চোখ মুখে থমথমে ভাব, অনেকটা আষাঢ়ের ভারী আকাশের মতো, গা ভর্তি জল অথচ ঝরে পড়ার উপায় নেই। নম্রতা আজ ইচ্ছে করে একা ছেড়ে দিয়েছে নীরাকে। থাকুক কিছুক্ষণ একা। পৃথিবীর প্রত্যেকটা মানুষেরই একান্ত ব্যক্তিগত কিছু সময় প্রয়োজন, যেখানে সে থাকবে, আর থাকবে তার নিজস্ব সত্তা। সেখানে তৃতীয় কারো থাকার অধিকার নেই। নম্রতা ছোট্ট শ্বাস ফেলে সিঁড়ি ডিঙিয়ে 2 তলায় উঠল। অলস পায়ে চিরপরিচিত সেলফটির সামনে গিয়ে দাঁড়াতেই চমকে উঠল। পুরাতন সেই বইটি সেলফের এক কোণায় পড়ে থাকতে দেখে একরকম লুফে নিল নম্রতা। বই হাতে কিছুক্ষণ মেরে বসে থেকে বইয়ের মলাটের নিচের দিকটায় তাকালো। কম্পনরত হৃৎপিণ্ডটি যেন কয়েক মুহূর্তের জন্য থমকে গেল। তারপর আবারও পাগলা ঘোড়ার মতো ছুটতে লাগলো হৃৎস্পন্দন। পুরো 4 বছর পর চেনা সেই চিরকুট দেখে নম্রতার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। হৃৎপিণ্ডটা বুঝি বেরিয়ে আসবে এখনই। নম্রতা 2 হাতে মুখ চেপে কিছুক্ষণ চুপচাপ বসে রইল। নিজেকে যথাসাধ্য শান্ত করে চিরকুটটি খুলল। সেই পরিচিত গুটি গুটি অক্ষরে লেখা, শ্যামলতা, আমি কি হারিয়ে গিয়েছি, নাকি হারিয়ে ফেলেছি তোমাকে? আমার ঘরে এখন আর বেলি ফুলের সুগন্ধটা আসে না। বেলি ফুলের সুগন্ধহীন এই অক্সিজেনটা আমার সহ্য হচ্ছে না। আমি আর পারছি না। ফিরে এসো, নয়তো ফিরিয়ে নাও আমায়। চিরকুটটা পরে স্তব্ধ হয়ে বসে রইল নম্রতা। সারা শরীরে ঘাম দিচ্ছে তার, হাত পা কাঁপছে, উঠে দাঁড়ানোর মতো শক্তি পাওয়া যাচ্ছে না। নম্রতা ঘণ্টাখানেক বসে থেকে নিজেকে শান্ত করলো। লাইব্রেরির কর্মচারীদেরকে বইটা ইস্যুর ডেট জিজ্ঞেস করে জানলো বইটা কাল ফেরত দেওয়া হয়েছে। নম্রতার চিন্তাগুলো ধোঁয়াশা হয়ে আসছে। নিশাত কি তবে ফিরে এসেছে ঢাকা? আর নিশাত যদি নম্রতাকে চিনেই থাকে, তাহলে এই চিরকুটের মানে কি? নিশাত আর সে একই ব্যক্তি হওয়াটা কি আদৌ সম্ভব? নম্রতা বইটা নির্দিষ্ট জায়গায় রেখে গ্রন্থাগার থেকে বেরিয়ে এলো। নতুন কোনো চিরকুট সে লিখল না। গ্রন্থাগার থেকে বেরিয়ে নিশাতকে ফোন লাগালো সে। 2 বারের মাথায় ফোন উঠিয়ে হাস্যোজ্জ্বল কণ্ঠে সালাম দিল নিশাত। নম্রতা সালামের জবাব দিয়ে প্রশ্ন ছুড়ল, আপনি কোথায়? ঢাকা ফিরেছেন? হ্যাঁ, মাত্র স্টেশন থেকে বেরোলাম। কেন বলুন তো? আপনার সাথে দেখা করতে চাই, এখনই। নিশাত অবাক হয়ে বলল, এখনই কিভাবে? প্লিজ। শাহবাগের ছোট্ট একটা কফি শপে বসে আছে নম্রতা। টিপ টিপ বৃষ্টি আর ঠান্ডা হাওয়ার মাঝে দরদর করে ঘামছে সে। গায়ে থাকা গাঢ় নীল ওড়না দিয়ে কপাল আর গলার ঘাম মুছল নম্রতা। শুকিয়ে আসা খড়খড়ে ঠোঁটটা জিহ্বা দিয়ে বার কয়েক ভিজিয়ে নিয়ে কফি শপের দরজার দিকে তাকালো। দৃষ্টি ফিরিয়ে অস্থির চোখে হাতে থাকা ঘড়িটির দিকে তাকালো নম্রতা। বাম হাতে থাকা ছোট্ট ডায়ালের ঘড়িটি জানান দিচ্ছে এখন শেষ বিকেল। কিছুক্ষণ পরই আসরের আজান পড়বে। নম্রতার অস্থিরতা বাড়তে লাগলো। নিশাদের নাম্বারটা 3য়বারের মতো ডায়াল করলো সে। কল রিসিভ হলো না। 2 মিনিটের মাথায় কফি শপের স্বচ্ছ কাচের ওপাশে লম্বা ফর্সা দেখতে এক যুবককে দেখা গেল। গায়ে কালো চেক শার্ট, চোখে মোটা ফ্রেমের চশমা, বৃষ্টির পানিতে ভিজে গিয়েছে অনেকটা। লোকটি দরজা ঠেলে ভেতরে ঢুকতেই নম্রতার দিকে এগিয়ে এলো। কাছাকাছি এসে একগাল হেসে বলল, কেমন আছো নম্র? নম্রতা চমকে তাকালো। সামনে দাঁড়ানো যুবকটিকে ঠিক চিনে উঠতে পারছে না। নম্রতা কপাল কুঁচকালো। আপনি? নিশাত। আশ্চর্য, চিনতে পারছো না? নম্রতা ঝট করে উঠে দাঁড়ালো। 2-একটা শুকনো ঢোক গিলে বলল, সরি, আমি ঠিক চিনতে পারিনি। নিশাত হাসলো। সামনের চেয়ারটা ডান হাতে টেনে নম্রতার মুখোমুখি বসলো। নম্রতার দিকে তাকিয়ে সহজ কণ্ঠে বলল, দাঁড়িয়ে আছো কেন? বসো। নিশাদের কথায় সম্বিত ফিরল নম্রতার। চট করে বসে পড়ে অস্থির দৃষ্টিতে এদিক ওদিক তাকাতে লাগলো। ডান হাতের পিঠ দিয়ে ঠোঁটের উপরে ঘামটুকু মুছে জোরালো শ্বাস ছাড়লো। নিশাদ বেশ কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকার পর বিস্মিত কণ্ঠে বলল, তুমি কি কোনো কারণে আমাকে ভয় পাচ্ছ নম্র? তোমাকে রেস্টলেস দেখাচ্ছে। নম্রতা এবার চোখ তুলে তাকালো। নিশাদের ক্লান্ত মুখে চিন্তার ছাপ, চোখ দুটোতে চকচক করছে কৌতূহল। নম্রতাকে নীরব তাকিয়ে থাকতে দেখে সামনে থাকা পানির গ্লাসটা এগিয়ে দিল নিশাত।
শান্ত কণ্ঠে বলল, আই থিঙ্ক পানিটুকু তোমার প্রয়োজন। নম্রতা বিনা বাক্যে গ্লাসটা তুলে নিল হাতে। এক নিঃশ্বাসে পুরো গ্লাস ফাঁকা করে দিয়ে আবার নিশাদের দিকে তাকালো। নিশাদ তার দিকেই তাকিয়ে আছে, চোখ মুখে কৌতূহল, কপালে চিন্তার ভাঁজ। নম্রতা জোরালো শ্বাস নিয়ে নিজেকে শান্ত করলো। নিশাদের চোখের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, কেমন আছেন? নিশাদ হাসলো, টেবিলের উপর দুহাত রেখে সোজা হয়ে বসলো। মৃদু কণ্ঠে বলল, ভালো। তুমি কেমন আছো নম্র? ভালো, আমিও ভালো আছি। তোমাকে দেখে কিন্তু তেমনটা মনে হচ্ছে না, কেমন যেন বিধ্বস্ত লাগছে। যাই হোক, এত জরুরি তলবের কারণ কি? এনিথিং সিরিয়াস নম্র? নম্রতা অনেকটা ফিসফিসিয়ে বলল, আমি কিছু প্রশ্নের উত্তর খুঁজছি নিশাদ সাহেব, সেই উত্তরগুলো আপনার থেকে এক্সপেক্ট করছি। আপনি কি আমায় সাহায্য করবেন? নম্রতার কথায় বেশ অবাক হলো নিশাদ। ব্রুকুচকে বলল, প্রশ্ন? কেমন প্রশ্ন নম্র? তোমার কথাগুলো ঠিক ধরতে পারছি না, একটু খুলে বলবে প্লিজ? নম্রতা এবার সরাসরি প্রশ্ন করলো, শাহবাগ গ্রন্থাগার থেকে বেশ কিছুদিন আগে একটা বই ধার এনেছিলেন আপনি, দর্শনের বই। সেই বইটা সম্পর্কে জানতে চাচ্ছি। নিশাদের পুরো ব্রু আরও খানিকটা কুঁচকে গেল। অবাক হয়ে বলল, মানে? কোন বইয়ের দোকানের কথা বলছো তুমি? আমি কেমিস্ট্রি টিচার, দর্শনের বই কেন আনতে যাব হঠাৎ? তাছাড়া ফিলোসফির প্রতি খুব একটা আকর্ষণ আমার নেই। আপনি বলতে চাইছেন বইটা আপনি আনেননি? না, আনেনি। কিন্তু একটা বই নিয়ে এতটা জিজ্ঞাসাবাদের কারণ কি? তোমাকে অস্থির দেখাচ্ছে। বইটার কি কোনো বিশেষত্ব আছে? যদি থাকে, সেই বিশেষত্বটাই বা কী? নম্রতা উত্তর না দিয়ে বলল, লাইব্রেরির রেজিস্টার খাতা তো অন্য কথা বলছেন নিশাদ সাহেব। ওখানে স্পষ্ট লেখা আছে কিছুদিন আগে আপনার কার্ড দিয়ে এই বইটা ধার নেওয়া হয়েছিল। বইটা কালই আবার লাইব্রেরিতে ইস্যু করা হয়েছে। আপনি যদি ঢাকার বাইরে থেকে থাকেন, তাহলে আপনার হয়ে বই দেওয়া নেওয়া করছেটাকে? হু ইজ দিস পারসন? নিশাদ থমকালো, কপালে গভীর ভাঁজ নিয়ে বেশ কিছুক্ষণ নীরব বসে রইল। সেই বইয়ের সাথে তোমার কি কানেকশন নম্র? সামান্য একটা বইয়ের জন্য এত উতলা হচ্ছ কেন? নম্রতা উত্তর না দিয়ে বলল, বইগুলো দেওয়া নেওয়া কে করেছিল নিশাদ সাহেব? নিশাদ ফুস করে নিঃশ্বাস ফেলে বলল, আমি লাইব্রেরিতে লাস্ট গিয়েছিলাম 2 সপ্তাহ আগে। যেদিন রাজশাহী যাওয়ার কথা ছিল সেদিন বিকেলে। সেখানে গিয়ে হঠাৎই আমার বন্ধুর সাথে দেখা। ওর কিছু বইয়ের প্রয়োজন ছিল। এদিকে আমার তাড়া, বাবা মাকে নিয়ে ট্রেন ধরতে হবে। তাই কার্ডটা বন্ধুকে দিয়ে লাইব্রেরিয়ানের সাথে কথা বলে আগে রেজিস্ট্রিতে সাইন করে বেরিয়ে এসেছিলাম। আমার বন্ধু কোন দুটো বই নিয়েছে আমি জানি না। সেই বইয়ে তোমার বলা বইটা আছে কি না সেটাও জানি না। শ্বাস আটকে রেখে প্রশ্ন ছুড়ল নম্রতা, আপনার বন্ধু কেন নিয়েছিল বইটা? নিশাদ হতাশ কণ্ঠে বলল, সেটা তো জানি না। নম্রতা বলার মতো কিছু খুঁজে পেল না। মাথাটা কেমন ধূপধাপ করছে তার, ঘাড়ের কাছটা ঝিমঝিম করছে। নম্রতা এক হাতে কপাল চেপে ধরে চুপ করে রইল। নম্রতার ফ্যাকাশে মুখের দিকে তাকিয়ে ভয়ার্ত কণ্ঠে প্রশ্ন করল নিশাদ, তুমি ঠিক আছো? নম্রতা ছোট করে শ্বাস টেনে মাথা নাড়ল। কিছুক্ষণ চোখ বন্ধ করে বসে থেকে মাথা তুলে নিশাদের দিকে তাকালো। কপাল কুঁচকে বলল, আপনি বলতে চাইছেন বইটার সাথে আপনার কোনো সম্পর্ক নেই? আমি প্রথম থেকে এমনটাই বলছি নম্র। তাহলে আপনি আমাকে জানেন কিভাবে? আপনার কথাবার্তা শুনে মনে হয় আপনি আমার পূর্ব পরিচিত, কিন্তু কিভাবে? নম্রতার এমন কথা যেন বেশ ধাক্কা খেল নিশাদ। অবিশ্বাস্য কণ্ঠ বলল, তুমি আমাকে এখনো চিনতে পারোনি? এজন্য এতক্ষণ নিশাদ সাহেব বলে সম্বোধন করছিলে? তোমার মুখে এমন সম্বোধন শুনে খুব অস্বস্তি বোধ করছিলাম, অবাকও হচ্ছিলাম। এবার নম্রতা অবাক হওয়ার পালা। বড় বড় চোখ দুটাতে খেলে গেল বিস্ময়ের তারা। উত্তেজিত কণ্ঠে বলল, আমার কি আপনাকে অন্য কিছু বলে সম্বোধন করার কথা? নিশাদ বেশ হতাশ হলো। নম্রতার দিকে খানিক চেয়ে থেকে বলল, তোমার নাজু খালাকে ভুলে গিয়েছ নম্রতা? নম্রতা এলোমেলো মস্তিষ্ক নিয়ে চিন্তা করার চেষ্টা করলো। বেশ কিছুক্ষণ বাদে চোখ বড় বড় করে নিশাদের দিকে তাকালো। নাজু খালাকে আপনি কি করেছিলেন নিশাদ সাহেব? নিশাদ দুর্বোধ্য হাসল। নম্রতা সন্দিহান কণ্ঠে বলল, নিশুদা। আপনি নিশুদা? নাজু খালার ছেলে নিশুদা? নিশাদ তৃপ্তির হাসি হেসে বলল, এতক্ষণে চিনলে তবে? আমি তো প্রথম দিনেই চিনে ফেলেছিলাম। নম্রতার বিস্ময় এখনও কাটেনি। সে হতভম্ব দৃষ্টি নিয়ে বলল,
প্রায় 14-15 বছর পর দেখা, কিভাবে চিনলেন? নিশাদ হাসলো, মুখ টিপে হেসে বলল, 2-3 বছর আগে আমার পরিচিত এক ঘটক তোমার ছবি দেখায়। আমরা তখনও জানতাম না যে তুমি সেই ছোট্ট নমু। যথারীতি তোমার বাড়িতেও আলাপ হচ্ছিল, এবং এই আলাপচারিতার মধ্যে হঠাৎই জানতে পারলাম তোমরা আমাদের পূর্ব আত্মীয়। তোমার পরিচয় জানার পর আম্মু তোমাকে বউ বানাতে উঠে পড়ে লাগলেন। হাজার হলেও পুরাতন বান্ধবীর মেয়ে, ব্যাপারটাই আলাদা। তোমার পরিবারও বেশ এগিয়েছিল, কিন্তু হঠাৎ একদিন খবর এলো তুমি মানা করে দিয়েছো। বিয়ে শাদী নাকি করবে না, বেশি চাপাচাপি করলে বাড়িঘর ছেড়ে চলে যাবে। আম্মু প্রায় 1 বছর অপেক্ষা করেছিলেন, কিন্তু তোমাকে এখনও রাজি করানো যায়নি। তাই সব আশা ত্যাগ করে নতুন উদ্যোগে পাত্রী খুঁজতে লেগে পড়েছেন। তোমাকে প্রথম ছবিতেই দেখেছিলাম, তারপর হঠাৎ কক্সবাজারে। প্রথম চিনতে পারিনি, কিন্তু নাম বলার পর চিনে গিয়েছি। এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামল নিশাদ। নম্রতা অপলক চোখে তাকিয়ে থেকে বলল, মাই গড, এত কিছু ঘটে গিয়েছে। নিশাদ হেসে বলল, হ্যাঁ ঘটে গিয়েছে। কেন, তুমি জানতে না? আমি তো ভেবেছিলাম সবই তোমার জানা, তাই তোমার ফোনটা পেয়ে একটু অবাক হয়েছিলাম। ভেবেছিলাম এই বিষয়ে কিছু বলবে, কিন্তু এখানে এসে তো দেখি কাহিনী ভিন্ন। তোমার কাহিনী কি বলো তো? আমি কনফিউজড। নম্রতা বুক ফুলিয়ে শ্বাস নিয়ে বলল, সে অনেক লম্বা কাহিনী, অন্য কোনো দিন বলবো। আচ্ছা, আপনার যে বন্ধুটা লাইব্রেরি কার্ডটা ইউজ করেছিল, তার নামের প্রথম অক্ষর কি ন দিয়ে? বিষাদ কপাল কুঁচকে বলল, না তো। নম্রতার আশাভঙ্গ হলো, দুর্বল কণ্ঠে বলল, উনি কি করেন? ভার্সিটির টিচার টাইপ কিছু? নিশাদ নম্রতার অসহায় মুখটির দিকে তাকিয়ে উত্তর দিল, হ্যাঁ টিচার বলা যেতেই পারে। আর আমার যতটুকু ধারণা তুমিও তাকে চিনো। নম্রতা আটকে উঠে বলল, আমি চিনি? হ্যাঁ, আরফানকে মনে আছে কক্সবাজারে যার সাথে ঝামেলা হলো তোমার? নম্রতার পুরো পৃথিবী দুলে উঠল, গলার কাছে আটকে আসতে লাগলো নিঃশ্বাস। আরফান? আরফান নিয়েছিল বইটা? কিন্তু কেন? নম্রতার দু চোখ ঝাপসা হয়ে এলো, চোখের সামনে নেমে এলো রাজ্যের অন্ধকার, কানের কাছে ভেসে এলো আতঙ্কিত কণ্ঠস্বর, নম্র, এই নম্র, আর ইউ ওকে? নম্র? নম্রতা চোখ খোলার বৃথা চেষ্টা করে অনেকটা ফিসফিসিয়ে বলল, ডক্টর আরফানের বোনের নাম কি নিদ্রা? ভার্সিটি থেকে ফিরে এসেই লম্বা ঘুম দিয়েছিল নীরা। প্রচণ্ড মন খারাপের দিনগুলো ঘুম পাড়িয়ে পার করে দেয় সে। খালি পেটে দীর্ঘ সময় ঘুমিয়ে থাকলে কেমন মাতাল মাতাল ভাব চলে আসে শরীরে। শিরায় শিরায় তৈরি হয় অদ্ভুত ঝিমঝিমানি। নীরার ধারণা, ধমনীর এই ঝিমঝিম ভাব তার মন খারাপগুলোকে ভুলিয়ে রাখে। তখন শারীরিক কষ্টগুলো মানসিক কষ্টগুলোকে খুব একটা পাত্তা দেয় না, দিতে চায় না। এইচএসসি পরীক্ষার পর যখন হুট করেই বাবা মারা গেলেন, সেদিনই এই মাতাল মাতাল থিওরিটা ধরতে পেরেছিল নীরা। শরীরকে কষ্ট দিলে যে মনকে ভুলিয়ে রাখা যায়, সেই শিক্ষাটা সেসব দুঃখী দিনগুলো থেকেই পাওয়া। নীরা টালমাটাল পায়ে ওয়াশরুমে গেল। ঘণ্টাময় শাওয়ারের নিচে দাঁড়িয়ে থেকে ভাবতে লাগলো তার সংগ্রামী জীবনের কণ্টকাপূর্ণ পথটার কথা। এই নীরা হয়ে ওঠার গল্পটা কি আদৌ খুব সহজ ছিল? ঘণ্টাময় শাওয়ারের নিচে দাঁড়িয়ে থেকে ভাবতে লাগলো, এইচএসসি পরীক্ষার পর বাবা যখন হুট করে মারা গেলেন, নীরা তখন বুঝে গিয়েছিল জীবনের সংগ্রামময় অধ্যায়ের কথা, টিকে থাকার লড়াইয়ের কথা। সরকারি অফিসের খুব সাধারণ একটা কর্মচারী ছিলেন বাবা। মাসিক বেতন কতই বা হতো তার, তবু নীরা জানতো বাবা আছেন। বাবার দীর্ঘ পরিশ্রমের গল্প জানে না নীরা, শুধু জানে বাবা তাদের ইচ্ছেগুলো নরম পদ্মের মতো আগলে রাখতেন, পূরণ করতেন। চারপাশের জীবনটাকে রূপকথার মতোই সাজিয়ে তুলেছিলেন বাবা। রূপকথার সেই দেয়ালে সত্যিকারের দুঃখগুলো, সংগ্রামগুলো চোখ মেলে দেখার সুযোগই হয়নি নীরার। নতুন উড়তে শেখা পাখির মতো ডানা মেলে উড়ে বেরিয়েছে রঙিন দুনিয়ায়। বাবার মৃত্যুতে হঠাৎই খসে পড়ল সেই দেয়াল। 3 সন্তান নিয়ে স্বামী সম্বলহীন মা পড়লেন অথই জলে। নীরার ভাই তখন অনার্স ফাইনাল ইয়ারের ছাত্র, ছোট বোনটা এসএসসি পরীক্ষার্থী। সংসারে টাকা রোজগার করার মতো মানুষ তখন এক ভাইয়াই ছিল। সেই ভাইও কাজকর্মহীন, বেকার, পড়াশোনা শেষ হয়নি, অনার্সের সার্টিফিকেট পর্যন্ত হাতে জুটেনি। এই কঠিন দুনিয়ায় ডিগ্রিবিহীন ছেলের চাকরি পাওয়াটা কি খুব সহজ?
নীরা বুঝেছিল সহজ নয়, এই অন্ধকার দুনিয়ায় ফ্রিতে এক গ্লাস পানি পেয়ে যাওয়াটাও সহজ ব্যাপার নয়। প্রথম প্রথম খুব একটা সমস্যা না হলেও মাস দুয়েকের মাঝেই পৃথিবীর উৎকট রংহীন জীবনটা কড়া নাড়ল দরজায়। বাবার পেনশনের টাকা ছিল মাসিক মাত্র ৮,০০০ টাকা। কাগজপত্রের কিছু ঝামেলায় সে টাকা হাতে পেতেও আরও ৭-৮ মাসের ব্যাপার। বাবার রেখে যাওয়া কিছু ঋণ, অফিসের পেনশনের জন্য দৌড়াদৌড়িতে হাতে থাকা জমানোর টাকাগুলো চোখের পলকে বেরিয়ে গেল। ভাড়া বাসায় বাড়ি ভাড়ার জন্য তাগদা পড়তে লাগলো। সহায় সম্বলহীন মানুষের ঢাকা শহরে ভদ্র এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকাটা নিতান্তই বিলাসিতা মনে হয়েছিল তখন। চাচা মামাদের থেকে ধারটা নিয়ে বাসা ভাড়াটা কোনোরকম পরিশোধ করেই ঢাকার বাসাটা ছেড়েছিলেন মা। ৩ সন্তানকে নিয়ে ছুটলেন গ্রামের বাড়ি, কিন্তু সেখানেও বাঁধল ঝামেলা। মুখোশধারী সহোদররা এবার মুখোশ খুলল। বাবার অবর্তমানে ভাইয়ের ছেলে মেয়েদের প্রতি বিন্দুমাত্র দায়িত্ব দেখালেন না তারা। উপরন্তু অধিকার হরণের চেষ্টা করে গেলেন একের পর এক। বাবা যে দুনিয়াটা দেখে গিয়েছিলেন, সেই দুনিয়ার বাইরে এসে গোটা পরিবার যেন দিশেহারা হয়ে পড়ল। কি অসহায়, কি যন্ত্রণাময় দিন কেটেছিল সেই রাতগুলো। এমন একটা অবস্থায় এসে দাঁড়ালো যে ভাইয়ের সেমিস্টার ফি দেওয়ার মতো সামর্থ্যটা পর্যন্ত রইল না। ছোট বোনের ফর্ম ফিল আপের টাকা দিতেই যেখানে নাভিশ্বাস উঠে যাওয়ার উপক্রম, সেখানে নীরার ভর্তি পরীক্ষাটা ছিল আলাদা আতঙ্ক। কোনো ভর্তি কোচিং তো দূর, একটা অ্যাডমিশন গাইড কেনারও সুযোগ হলো না নীরার। শেষমেশ ভাইয়ের সেমিস্টার ফাইনাল দেওয়া হলো না। ভাইয়া এখান সেখান থেকে ধার দেনা করে ছোট বোন ইরার ফর্ম ফিল আপের টাকা জোগাড় করলেও নিজের সেমিস্টার ফি জোগাড় করতে পারলেন না। গ্রামে ভিটে মাটি সহ বিঘাখানেক জমি জমা যে ছিল না তা নয়, কিন্তু অত দ্রুত দুনিয়া সম্পর্কে অপরিপক্ক পরিবারের পক্ষে জায়গা জমি বিক্রয়ের সিদ্ধান্ত নেওয়াটা হয়ে উঠছিল না। দিন দুনিয়া সম্পর্কে অচেতন নীরা সেদিন উপলব্ধি করল তার পড়াশোনা বন্ধ হওয়ার পথে। তার হাজারো স্বপ্ন অন্ধকার পৃথিবীর নিষ্ঠুর থাবায় ক্রমেই বিলীন হওয়ার পথে। মা তখন দিকবিদিক পাত্র খুঁজে বেড়াচ্ছে। নীরাকে বিয়ে দিলে পরিবারের একটা সদস্য তো অন্তত কমবে, একজনের খাওয়ার পড়ার খরচ কমবে। নীরা এমন দিনও কাটিয়েছে যেদিন সস্তা মুদি দোকানদার থেকেও বিয়ের ঘর এসেছে গ্রামের অশিক্ষিত নেশাখোরদের থেকে প্রস্তাব। মা রাতভর জায়নামাজে বসে কেঁদেছেন। বাবার ভাইদের অশ্রাব্য গালিতে দোর বন্ধ করে বসে থাকতে হয়েছে। ভাইয়া তখন ঢাকায় থেকে টিউশনি করায়, পরীক্ষা দিতে না পারায় সে নিজে তখন ডিপ্রেসড। নীরা তখন শক্ত হতে শুরু করে, সিদ্ধান্ত নেয় সে পড়বে, যেভাবে হোক পড়াশোনাটা আপাতত শেষ করবে। ভাইকে ফোন করে জানায় সে ঢাকা যেতে চায়। গ্রামে টিউশনি পাওয়া মুশকিল, শহরে থাকলে কি একটা টিউশনিও জুটবে না তার। কিন্তু দুজন মানুষের ঢাকা থাকার মতো সামান্য খরচাও তাদের ছিল না। ভাইয়া বোঝালো, গ্রামের সরকারি কলেজে ভর্তি হয়ে যা, কষ্ট হলেও টাকা জোগাড়ের চেষ্টা আমি করব। আর কিছুদিন পর তো বাবার পেনশনের টাকা পাচ্ছি, ভার্সিটিতে ফর্ম তুলতে যে কারি টাকা লাগবে, সেই টাকা কোথায় পাবো আমরা বোন? নীরা কি ভীষণ কেঁদেছিল সেদিন। চোখের পলকে ভাগ্য পরিবর্তনের খেলা দেখে বিস্মিত হয়েছিল। ঠিক তখনই দেবদূতের মতো এলো নম্রতা। নিজের বাবাকে ম্যানেজ করে 1 মাসের জন্য নীরাকে নিয়ে গেল নিজের বাসায়। নীরা যেন এবার একটু আশা ফিরে পেল। গভীর সমুদ্রে জুটে গেল একটুখানি ঠাঁই, সেই সাথে জুটল নিজের জন্য যুদ্ধে নামার শেষ সুযোগ। সেদিন নম্রতাই ছিল তার একমাত্র সাপোর্ট। কোচিংয়ে ভর্তি হতে না পারলেও নম্রতার নোটশিট গাইড দিয়ে পড়াশোনা চালিয়ে গেল নীরা। নম্রতার পরিচিত আন্টির নার্সারি পড়ুয়া বাচ্চার টিউশনিও জুটিয়ে দেওয়া হলো তাকে। মাসিক 1,000 টাকা বেতন। নীরা তাতেই ছিল মহা খুশি। অ্যাডমিশনের একটা মাস রাত দিন অন্ধকার করে পড়াশোনা করেছে নীরা। টিউশনের সময়টুকু ছাড়া এক মুহূর্ত বই ছাড়েনি সে। কখনো কখনো সারাদিন শুধু একবার খাবার মুখে নিয়েছে, কখনো কখনো খায়নি। বান্ধবীর বাড়ি হলেও অন্যের দয়া থাকা খাওয়াটা যে কত কষ্টের, কতটা সম্মানহানি, তা প্রতিটি পদক্ষেপে বুঝতে পেরেছে নীরা। বুঝতে পেরেছে জীবন নামক সংগ্রাম। দিনের পর দিন শুয়েছে, কষ্ট করেছে, কেঁদেছে, পর মুহূর্তে আবার শক্ত হয়েছে। টিউশনের ওই 1,000 টাকা দিয়ে ঢাকা ভার্সিটির খ ইউনিটের একটিমাত্র ফর্ম তোলার সুযোগ পেয়েছে। নম্রতার সহযোগিতা, সাপোর্ট আর নিজের পরিশ্রমে ওই একটা সুযোগেই জীবন পাল্টেছে। রেজাল্টের দিন নম্রতাকে জড়িয়ে ধরে চিৎকার করে কেঁদেছে।
শাওয়ারের নিচে দাঁড়িয়ে সে বিভীষিকাময় সময়গুলোকে ভেবে শিউরে উঠল নীরা। এই ছোট্ট জীবনে যতটা চড়াই উতরাই পার করেছে নীরা, সেই চড়াই উতরাই সম্পর্কে অন্তুর কি আদৌ কোনো ধারণা আছে? অন্তুর কাছে দুনিয়া রঙিন, ভালোবাসাটা অমৃত, কিন্তু নীরার কাছে দুনিয়ার রং ভিন্ন। ভালোবাসাটা অমৃত নয়, পরিস্থিতির চাপে বিষাক্ত। ভাইয়া তাদের দু বোনের জন্য এখনও বেগার খাটছে। ভাইয়ের ঘাড়ে বসে আর কত খাবে সে? ইরার কথাটাও ভাবতে হবে। ভাইয়া, মা, ওদের কথাও বা কীভাবে ভুলবেন এরা? একটু শান্তি কি ভাইয়ারও প্রাপ্য নয়? তার কি কোনো ভালোবাসা নেই? সবারই একটা গল্প থাকে। গাধার মতো খেটে যাওয়া নীরার ভাইটার কি কোনো গল্প নেই? সুখ বা দীর্ঘশ্বাসের গল্প? নীরা দীর্ঘশ্বাস ফেলে চোখ বুজল। মাথাটা ঝিমঝিম করছে। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে হঠাৎই চোখ খুলল নীরা। শক্ত হতে হবে তাকে, অনেক শক্ত। আচ্ছা, ব্যাংকের সাথে তার বিয়েটা কতটুকু এগোলো? মাকে জিজ্ঞেস করতে হবে। নীরা তাড়াহুড়ো করে গোসল শেষ করে মন প্রাণ ভুলে যেতে চায় অন্তুর নামে কেউ একজন তাকে পাগলের মতো ভালোবাসে। হাসপাতালের লম্বা করিডোরে পায়চারি করছে নম্রতা। বাইরে সন্ধ্যা নেমেছে। রাস্তায় ধারে ল্যাম্পপোস্টগুলো জ্বলে উঠেছে প্রায় ঘণ্টাখানেক আগে। অ্যাম্বুলেন্সের সাইরেন, ডাক্তার রোগীর আহাজারি সবকিছু ছাপিয়েই ধূপধাপ ছুটে চলেছে নম্রতার হৃদস্পন্দন। হাতে থাকা মুঠোফোনটা বারবারই কেঁপে কেঁপে উঠছে। দু একবার বিরক্ত নিয়ে কেটে দিলেও এবার রিসিভ করলো নম্রতা। ফোনটা কানে নিয়ে বলল, বল। ওপাশ থেকে উদ্বেগী কণ্ঠ ভেসে উঠল। বল মানে? কই তুই? সময় দেখছিস? 7:30 বাজতে চললো। একটু পরেই হলের গেট বন্ধ হয়ে যাবে, অথচ তোর খবর নেই। নম্রতা উত্তেজনা চেপে বিড়বিড় করে বলল, আমার হাত পা কাঁপছে নীরু। কখনো ভীষণ রাগ লাগছে তো কখনো খুব ছিন্ন ভিন্ন করে ফেলতে ইচ্ছা করছে। আমি বোধহয় পাগল হয়ে যাচ্ছি রে নীরু। নীরা আতকে উঠে বলল, কি বলছিস? কোথায় আছিস এখন? আমি আসবো? নীরার কথায় সম্বিত ফিরে পেল নম্রতা। ব্যস্ত হয়ে বলল, আমি ঠিক আছি, ফিরে এসে বলছি সব, তুই টেনশন নিস না, রাখছি। নীরাকে প্রত্যুত্তর কিছু বলার সুযোগ না দিয়েই ফোন কাটল নম্রতা। অস্থির ভঙ্গিতে মুখের ঘাম মুছল। আরফানের অ্যাসিস্ট্যান্টকে তৃতীয়বারের মতো জিজ্ঞেস করল, স্যার কেবিন থেকে বেরোবেন কখন? উনি না বেরোলে আমায় ঢুকতে দিন, ভীষণ প্রয়োজন। অ্যাসিস্ট্যান্ট মাত্রাতিরিক্ত বিরক্ত হয়ে বলল, স্যার একটু আগেই চেম্বারে ঢুকেছেন, এখন আর বেরোবেন না। আর আপনাকে ঢুকতে দেওয়া মানা আছে। আপনি অন্য ডাক্তার দেখান ম্যাডাম। এই অস্থিরতা নিয়ে টানা অপেক্ষা করার পর এমন কথায় মেজাজ চটে যাচ্ছে তার। নম্রতা তর্ক না করে পাশের চেয়ারটাতে বসল। দু হাতে কপাল চেপে চোখ বুজল। ক্লান্তিতে শরীরটা ছেয়ে আছে তার। পেটের বাম পাশটায় মোচড় দিয়ে উঠতে খেয়াল হলো দুপুর থেকে কিচ্ছুটি খাওয়া হয়নি তার। নম্রতার ভাবনার মাঝেই চেম্বারের দরজা খুলে বেরিয়ে এলো আরফান, হাতে স্টেথোস্কোপ। উদ্বিগ্ন গম্ভীর চোখজোড়া ঘড়ির দিকে নিবদ্ধ। কুঁচকে থাকা ব্রু জোড়াতে রাজ্যের বিরক্তি। নম্রতা উঠে দাঁড়ালো। নীল শার্ট পরিহিত ফর্মাল যুবকটির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সে। নতুন করে দেখছে, বোঝার চেষ্টা করছে। আরফান বিরক্ত চোখ জোড়া তুলে অ্যাসিস্ট্যান্টের দিকে তাকালো। গম্ভীর কণ্ঠে বলল, টেবিলের উপর লাল রঙের একটা ফাইল আছে, আমি রাউন্ডে যাচ্ছি। মুহিব স্যার খোঁজ নিলে ফাইলটা ওনাকে দিও সাইদ। অ্যাসিস্ট্যান্ট বাধ্য ছেলের মতো মাথা দুলিয়ে বলল, জি আচ্ছা। সাইদ সেখান থেকে সরে যেতেই তীরের বেগে বুকের উপর এসে পড়ল কেউ। ঘটনার আকস্মিকতায় চমকে উঠল আরফান। টাল সামলাতে না পেরে দুপা পিছিয়ে দেয়ালে ঠেস দিয়ে দাঁড়ালো। ঘটনা বুঝতে ব্রু কুঁচকে নিজের বুকের দিকে তাকালো। বুকের এত কাছে কোনো নারীদের উপস্থিতি টের পেয়ে দ্বিতীয়বারের মতো চমকে গেল আরফান। হঠাৎই কোনো কথা খুঁজে পেল না। বুকে লেপ্টে থাকা রমণীকে টেনে সরাতে নিতেই একা একাই সরে গেল সে আগন্তুক। তাকে দেখে প্রথম দফায় বিস্মিত হলেও পর মুহূর্তেই রাগে লাল হয়ে গেল আরফান। চল শক্ত করে বলল, এটা কোন ধরনের অভদ্রতা মিস নম্রতা? ছি, আপনার বিহেভিয়ার এমন থার্ড ক্লাস হয়ে যাচ্ছে কেন দিন দিন? নম্রতার মধ্যে কোনো ভাবাবেগ হলো না। অনুভূতিশূন্য চোখে আরফানের মুখের দিকে তাকিয়ে রইল। আরফান বিরক্ত হয়ে বলল, আপনার কি কোনো সেলফ রেসপেক্ট নাই? এত কিছুর পরও কেন জ্বালাচ্ছেন আমায়? এটা হসপিটাল, আমার একটা রেপুটেশন আছে। নম্রতা এবারও কিছু বলল না। মিনিট খানেক চুপচাপ দাঁড়িয়ে দুপা এগিয়ে এলো।
আরফানের খুব কাছাকাছি দাঁড়িয়ে চোখে চোখ রাখলো, খুব শান্ত কণ্ঠে বলল, আর জ্বালাবো না। হৃদস্পন্দনটা শোনার জন্যই এতটা কাছে গিয়েছিলাম। প্রতারকদের হৃদস্পন্দন কেমন হয় তা জানতে ইচ্ছে করছিল খুব। ব্যাস এটুকুই। এটুকু বলে আবার কয়েক পা পিছিয়ে গেল নম্রতা। নম্রতার কথার আগাগোড়া বুঝতে না পেরে ফ্যালফ্যাল চোখে চেয়ে রইল আরফান। কপালের ভাঁজ আরও গাঢ় হলো। নম্রতা কয়েক পা পিছিয়ে গিয়ে ডান পায়ের সালোয়ারটা হালকা উঁচু করলো। আরফান নম্রতার দিকে তাকিয়ে আছে। নম্রতার সালোয়ার নিচে ধবধবে সাদা পা জোড়া চোখে পড়তেই চমকে উঠল আরফান। ভয়ানক সুন্দর তিলটার সাথে চিরপরিচিত সেই পায়েল দেখে কুঞ্চিত ভ্রু সোজা হয়ে গেল আরফানের। চোখ দুটোতে ফুটে উঠল রাজ্যের বিস্ময়।